কখনোই যাননি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অথচ এমবিএ সার্টিফিকেট দিয়ে নিয়েছেন অফিসারের চাকরি। শুধু তাই নয়, নিয়ম ভেঙে পেয়েছেন পদোন্নতিও। এমন অসংখ্য অভাবনীয় ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যক্ষ নির্দেশে। শুধু তাই নয়, 2017 থেকে 24 এর মধ্যে 48 কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় সে সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে, যাদের সবাই ছিলেন ছাত্রলীগ কর্মী। আর এসব নথি এসেছে 71-এর হাতে। এস আলমের ব্যাংক লুট নিয়ে 3 পর্বের ধারাবাহিক তৈরি করেছেন আব্দুজ্জাহের আনাস। আজ দেখুন দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন মিরাজ সুমন। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির এই সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সনদ দেখিয়ে ইসলামী ব্যাংকে ক্যাশ অফিসার পদে চাকরি নেন পটিয়ার আরাফাত হোসেন। কিন্তু 71-এর অনুসন্ধান বলছে আদতে তিনি পড়ালেখা করেননি সেখানে, অর্থাৎ জাল সনদ তৈরি করে তা জমা দেন ব্যাংকে। একই অবস্থা আরেক চাকরিচ্যুত কর্মকর্তা মনসুর আলমেরও। সবখান থেকেই, ডিপার্টমেন্ট থেকে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং কন্ট্রোলার অফিস, সবখান থেকে কিন্তু এটা ফেক হিসেবেই সবাই সময়। এটি ঢাকার রয়্যাল ইউনিভার্সিটি। চাকরির জন্য এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দেন মোহাম্মদ জুলকারনাইন নামে আরও এক সাবেক কর্মকর্তা। যদিও অনুসন্ধান বলছে এই নামে কোনো ছাত্রই ছিল না এখানে। এরকম অন্তত 20টি সার্টিফিকেট যাচাই করে টিম 71। এর মধ্যে 16টিই ছিল জাল, অর্থাৎ কর্মী নিয়োগে অনৈতিক উপায় অবলম্বন করা হয় এস আলমের প্রত্যক্ষ নির্দেশে। আমি যে রিপোর্টটা দেখলাম, এটা তৎকালীন যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন ডক্টর আমিরুল ইসলাম খান স্যার, ওনার তত্ত্বাবধানে ভেরিফিকেশনটা হয়েছে। তো ভেরিফিকেশন অনুযায়ী এটা আমাদের রয়্যাল ইউনিভার্সিটি এই সার্টিফিকেটটা ইস্যু করেনি। উনি হয়তো বাড়ি থেকে বা কোথাও থেকে কোনো না কোনোভাবে বানিয়ে নিয়েছে। অনুসন্ধান বলছে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়োগ পান 10,832 জন, যার মধ্যে 8,104 জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। আর শুধু পটিয়া উপজেলারই 5,000-এর বেশি। 2,500 পড়েছেন চট্টগ্রামের 6 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যার মধ্যে বিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটি ইন্টারন্যাশনালের 979 জন। 5ই আগস্টের পর ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে সার্টিফিকেট যাচাইয়ের জন্য পাঠানো হলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানগুলো, যদিও উল্টো দাবি করছে ওই 2 বিশ্ববিদ্যালয়। আমাদের কাছে শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টের কথা বলেছিল, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করেছি এবং ওনাদের যে অফিসাররা আসছিলেন সংশ্লিষ্ট, তারা নিজেরা ভেরিফাই করে এটা নিয়ে গেছে। যে সার্টিফিকেটগুলো আপনারা ভেরিফাই করতে চাইছিলেন, ওই সার্টিফিকেটগুলো আবার পাঠান। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে এইগুলো একটা আনসার দেব। সেগুলো দেশে সম্ভবত ছাঁটাইয়ের পরে অর্জনা করতে, ছাঁটাইয়ের আগে পর্যন্ত তারা কিন্তু কোনো রেসপন্স করে না। এখন তারা রেডি। শুধু নিয়োগ নয়, ইসলামী ব্যাংকে লুটে সহযোগীদের পদোন্নতি হয়েছে দ্রুত গতিতে। যেমন ডিএমডি পদের জন্য 20 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা দরকার হলেও মাত্র 8 বছরের অভিজ্ঞতায় আকিজউদ্দিন ও 17 বছরের অভিজ্ঞতায় মিফতা উদ্দিন পান সেই পদ। এছাড়া তৎকালীন ডিএমডি সাব্বির ও ইভিপি হাবিবুর রহমানকে 4টি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও এসভিপি ইহসানুলকে 3টি করে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে এই পদোন্নতি পান সে সময়ের গণসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম সহ 82 জন। অবশ্যই সিনিয়র কর্মকর্তারা জড়িত আছে। সেই কর্মকর্তাদের দৃশ্যত বিচার কিন্তু আমরা এখনো দেখি নাই। আবারও সেই এস আলমের গ্রুপ বা তার মালিকানা বা তার সহায়তা পুষ্ট বা সমর্থন পুষ্ট এই গ্রুপের হাতে চলে গেলে আবারও মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। যদি সেগুলো জাল পাওয়া যায় তবে অবশ্যই সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আবার এমন হতে পারে সার্টিফিকেট জাল না, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়টার কোনো স্বীকৃতি নাই ইউজিসির কাছে, সেটাও গ্রহণযোগ্য হবে না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সুপারিশেও 2 ধাপে নিয়োগ দেওয়া হয় 48 জন ছাত্রলীগ কর্মীকে। এসব নথিও এসেছে 71-এর হাতে। শুধু তাই নয়, এস আলমের 7 বছরে ইসলামী ব্যাংকের অধিকাংশ নিয়োগই হয় পরীক্ষা ছাড়া। তবে 2019 সালের এক পরীক্ষায় পাশের জন্য সর্বনিম্ন 50 নম্বর নির্ধারিত থাকলেও উত্তীর্ণ হন মাত্র 32 জন, অথচ চাকরি দেওয়া হয় 60 জনকে। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা। আসছে বাজেটে বহুল আলোচিত ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা, যা দেয়া হবে এডিপিতে রাখা বিশেষ থোক অর্থ থেকে। এছাড়া কৃষক কার্ডের জন্য থাকবে 1400 কোটি, আর ইমামদের জন্য রাখা হয়েছে আরও 1100 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নতুন দরিদ্রদের জন্য সামাজিক সহায়তায় বরাদ্দ আনুপাতিক হারে বাড়ানো উচিত। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন।
নিজেদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত উদ্যোগ। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে গরিব মানুষকে স্বস্তি দিতে মাসে ২৫০০ করে নগদ টাকা দেওয়ার এই কর্মসূচি চালু হয় তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। লক্ষ্য ধীরে ধীরে ৪ কোটি পরিবারকে এর আওতায় নিয়ে আসা। চলতি অর্থবছরে এই খাতে কোনো বরাদ্দ না থাকলেও উদ্বোধন করা হয় সরকারি তহবিল থেকে। তবে আগামী অর্থবছরে সেজন্য রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ৭১ হাতে আসা তথ্য অনুযায়ী ২০২৬-২৭ ফ্যামিলি কার্ডের জন্য দেয়া হচ্ছে ১৪,৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, যা আসবে এডিপিতে রাখা সামাজিক উন্নয়ন সহায়তার থোক ১৭,০০০ কোটি তহবিল থেকে। আর একই জায়গা থেকে কৃষক কার্ডের জন্য দেয়া হবে আরও ১,৪০০ কোটি টাকা। বাকি ১১০০ কোটি টাকা বরাদ্দ ইমামদের জন্য। আমার মনে হয় যে এখানে অবশ্যই এখন একটা নতুনভাবে চিন্তা করার সময় আসছে। সোশ্যাল সেফটি নেট থেকে ক্রমান্বয়ে সোশ্যাল সিকিউরিটিতে চলে যাওয়া, এবং সেইটা হতে হবে কিন্তু সমন্বিতভাবে। এরার্স অফ ইনক্লুশন, এরার্স অফ এক্সক্লুশন, যার পাওয়ার কথা তিনি পান না, যে পাওয়ার কথা না তিনি পান, এইগুলোকে আমাদের তো এগুলো যাতে না হয় সেটা দেখতে হবে। সো এগুলোকে সমন্বয় করে ওই ডিজিটাল যে রেজিস্ট্রেশন যেটা করার একটা চিন্তাভাবনা হচ্ছে, এইটা করলে আমরা সমন্বয়টা আরেকটু বেটার করতে পারি। আগামী অর্থবছরে নতুন ৪০ লাখ নারী প্রধান পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। টাকা জোগাড়ের খবর নেই, অথচ ৫০% বাড়ছে এডিপির আকার, যেখানে ৫৯,০০০ কোটি বেনামি বা লোক দেখানো বরাদ্দ দেয়া হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, যাদের বাস্তবায়ন দক্ষতাও একরকম তলানিতে। আর শীর্ষ ৫ খাতে চলে যাবে মোট এডিপির ৬২% টাকা। অন্যদিকে সংকটের এই সময়ে কমছে জ্বালানি খাতের উন্নয়ন বরাদ্দ। ইমদাদ হোসেনের আরও একটি প্রতিবেদন। ৭ বছর আগে করোনাকালে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্বলতার প্রমাণ দেখেছে দেশের মানুষ। সেই সময় এর উন্নয়নে বড় বড় কথা বলা হলেও অগ্রগতি একরকম শূন্য, যা আবারও প্রমাণ করল সম্প্রতি হামের ৪০০-র বেশি শিশুর অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যু। মূলত প্রকল্প বাস্তবায়নে ঘাটতি ও ব্যর্থতাই এই খাতের উন্নয়নে বড় বাধা। যেমন চলতি অর্থবছরে স্বাস্থ্যসেবার উন্নয়ন ব্যয় ৩,১২৮ কোটি টাকা থাকলেও ৯ মাসে খরচ হয়েছে মাত্র ২১%। অথচ নতুন অর্থবছরের এডিপিতে তা বাড়িয়ে নেওয়া হচ্ছে ২৬,৮০৮ কোটিতে, যেখানে প্রকল্প ছাড়া থোক বা বেনামি বরাদ্দই ২১,০০০ কোটি। অর্থাৎ খরচের সক্ষমতা না থাকার পরও বাড়ানো হয়েছে লোক দেখানো বরাদ্দ। স্বাস্থ্য খাতে আমরা দেখেছি কেবলমাত্র যে বাস্তবায়ন করা যায় নাই অর্থের দিক থেকে, সেটাও না, যেটা বাস্তবায়িত হয়েছে সেখানেও সমন্বয়হীনতার অভাব। আমরা দেখেছি যে বড় বড় হাসপাতাল করা হয়েছে, সেখানে জনবল প্রস্তুত করা হয় নাই। বড় বড় ইকুইপমেন্ট প্রকিউর করা হয়েছে, সেখানে সেগুলো চালানোর মতো দক্ষ জনশক্তি নাই। এই যে সমন্বয়হীনতা, এটা যাতে না হয়, শুধু অর্থ আমরা ব্যয় করেছি এই ফাঁদে যদি আমরা পড়ে যাই, তাহলে কিন্তু অর্থেরও অপচয় হবে। জনগণও যেটা নাকি এই অর্থটা ব্যয় করলে তারা পাওয়ার একটা দাবি তাদের আছে এবং পাওয়ার একটা অধিকার তাদের আছে। দেশের প্রাথমিক শিক্ষার মান ও ব্যবস্থাপনাও ভয়াবহ দুর্বল। সেখানেও বড় কারণ সময় মতো ও সঠিকভাবে বরাদ্দের টাকা ব্যয় করতে না পারা। আইএমইডির তথ্য বলছে, চলতি অর্থবছরে ৮,০৫৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ৯ মাসে ব্যয় হয়েছে মাত্র ৪ ভাগের ১ ভাগ। অথচ আগামী এডিপিতে চাওয়া হয়েছে রেকর্ড ২১,৫০০ কোটি টাকা। আশ্চর্যের তথ্য হলো এই টাকার বিপরীতে নেই সুনির্দিষ্ট প্রকল্প। ফলে বেনামি বা থোক বরাদ্দ হিসেবে থাকছে ১৬,৩০০ কোটি, জানিয়ে ঘোর আপত্তি বিশ্লেষকদের। থোক বরাদ্দ যদি অনেক বড় আকারে রাখা হয়, সেটার খুব স্ট্রিক্ট মনিটরিং ক্রাইটেরিয়া কন্ট্রোল যেগুলো না থাকে, তাহলে থোক বরাদ্দের অ্যাবিউজ হতে পারে, এটার অপব্যবহার হতে পারে। এবং আরেকটা হলো, এই খুব বড় হলে আমাদের দেশের মন্ত্রণালয় বা বিভাগগুলোর বাস্তবায়ন সক্ষমতাটা খুব লো, যার ফলে আমাদের এডিপি ইমপ্লিমেন্টেশন কোনোদিনই খুব বাড়ালেও ৮০%-এর উপরে যায় না। তখন আবার থোক বরাদ্দটা অব্যবহৃত থেকে যেই জায়গায় হয়তো প্রয়োজন সেখান থেকে টাকা এখানে মানে টাকার ব্যবহারটা আনইউটিলাইজ থাকতে পারে। আগামী এডিপির অর্থায়নে ১,১০,০০০ কোটি টাকা প্রত্যাশা করা হচ্ছে প্রকল্প ঋণ হিসেবে। আর সুনির্দিষ্ট রূপরেখা না থাকলেও শেষ করার নির্দেশনা রয়েছে ২০০ প্রকল্পে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।
ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব এবং নিয়োগ নিয়ে হস্তক্ষেপ করবে না সরকার। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আগামী 30 জুন থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক করার কথা বলেন গভর্নর মুস্তাকুর রহমান। মিসবাহ হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ নিয়ে সম্ভাবনার কথা বলা হলেও তা আকর্ষণে পিছিয়ে বাংলাদেশ, এমনকি বহুগুণ এগিয়ে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা প্রতিবেশী ভারত। এমন বাস্তবতায় সেই উৎসের উপর নির্ভরতা কমাতে নতুন উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি 39টি ব্যাংক মিলে তৈরি হয় নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। এর উদ্বোধনকালে অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতের ওপর কোনো হস্তক্ষেপ করবে না সরকার। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. আগামীতে উদ্যোক্তা তৈরি ও সফল করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর। বলেন, 30 জুনের পর থেকে লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে বাংলা কিউআর কোড। 30 জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, বি কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। উদ্যোক্তাদের ঋণ দিতে শুরুতে 400 কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়। মিসবাহ হাসান, 71, ঢাকা। দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের অবসান ঘটাতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। আশা করা হচ্ছে শুল্ক নিয়ে হতে পারে নতুন সমঝোতা। এছাড়া ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে হতে পারে আলোচনা। বিস্তারিত নুসরাত মৌমির প্রতিবেদনে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্ব বহু পুরনো। 50-এর দশক থেকেই একে অপরের বিপক্ষে অবস্থান নেয় দুই পরাশক্তি, যে কারণে অর্থনীতি, কৌশলগত সহযোগিতা অথবা বৈশ্বিক কূটনীতিতে দুপক্ষের অবস্থান যোজন যোজন দূরে। এই দূরত্ব ঘোচাতে 9 বছর পর আবারও চীন সফরে কোনো মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। শুল্কারোপের আগে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $700 বিলিয়ন। গেল বছর অসম বাণিজ্যের অজুহাতে চীনা পণ্যে 145% পর্যন্ত শুল্কারোপ করেন ট্রাম্প। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানি, যার রেশ ধরে অবনতি হয় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। আশা করা হচ্ছে বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে শুল্ক নিয়ে হতে পারে নতুন সমঝোতা। যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি এবং প্রযুক্তি খাতের জন্য বড় বাজার চীন। ফলে সয়াবিন, ভুট্টা, গমের পাশাপাশি অপরিশোধিত তেল, ইথেন ও প্রোপেন রপ্তানি বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের সমান সুযোগ পাচ্ছে না। এবারের সফরে জানিয়ে আলোচনা করবেন চীনা প্রেসিডেন্টের সাথে। অন্যদিকে সস্তা পণ্যে যুক্তরাষ্ট্রের বাজারের বড় অংশ দখলে রেখেছে চীন। এছাড়া প্রযুক্তি পণ্যে বিস্তার করছে আধিপত্য, যার লাগাম টানতে চীনা রপ্তানি নিয়ন্ত্রণে শুল্কারোপ করেন ট্রাম্প। এমন প্রেক্ষাপটে বিরল খনিজের মতো কাঁচা মালকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বেইজিং। বৃহস্পতিবারের বৈঠকে এসব বিষয়ে সমঝোতার চেষ্টা করবেন দুই রাষ্ট্রপ্রধান, যেখানে বাণিজ্য সুবিধার বিনিময়ে চীনের উপর প্রযুক্তি বিষয়ক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বাণিজ্য সম্পর্কের বাইরে বিভিন্ন ভূরাজনৈতিক ইস্যু এই আলোচনার অংশ হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও তাইওয়ানের সার্বভৌমত্ব। নুসরাত মৌমি, 71। মধ্যপ্রাচ্য সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হয় তেল গ্যাস সরবরাহ, যাতে অর্থনীতির চাকা স্থবির হওয়ার শঙ্কায় বহু দেশ। এ থেকে উত্তরণে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়ায় অনেকে। তথ্য বলছে, যেসব দেশ ও অঞ্চল কয়লার ব্যবহার বাড়াবে না বলে অঙ্গীকারাবদ্ধ, তারাও এখন ঝুঁকছে এই জীবাশ্ম জ্বালানির দিকে। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে।
আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিশ্বের বহু দেশে প্রতিনিয়তই বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। অর্থনীতির চাকা সচল রাখতে যাকে শক্তির উৎস হিসেবে বেছে নিয়েছে বহু দেশ, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় তেল গ্যাসের সরবরাহ। এতে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়িয়েছে অনেকেই। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের 1/3 অর্থাৎ 33% আসে কয়লা থেকে, যা যে কোনো উৎসের মধ্যে এককভাবে শীর্ষে। আর এই কয়লার যোগানদাতা হিসেবে 1 নম্বরে চীন। তথ্য বলছে বৈশ্বিক মোট উৎপাদনের অর্ধেকের বেশি আসে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে, পরিমাণে যা 4.78 বিলিয়ন টন। এছাড়া চীন, ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ শীর্ষ 6 দেশের দখলে মোট সরবরাহের 87%। উৎপাদনের পাশাপাশি কয়লার ব্যবহারেও শীর্ষে চীন, ভারত। দেশ দুটি খরচ করে বৈশ্বিক মোট ব্যবহারের প্রায় 70%। মূলত সর্বাধিক জনবহুল দেশ হওয়ায় তাদের চাহিদাও বেশ। এরপরে আছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও জাপান। মধ্যপ্রাচ্য সংঘাতে মার্চ-এপ্রিলে বিশ্বজুড়ে বেড়েছে কয়লার ব্যবহার, মাসিক সরবরাহের হিসেবে যা তৃতীয় সর্বোচ্চ। আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশ ও অঞ্চল ধারণা করেছিল নিজেদের কয়লার ব্যবহার আর কখনোই বাড়াবে না, তারাও এখন ঝুঁকছে কয়লার দিকেই। এই যেমন দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে কয়লার সরবরাহ বেড়েছে 27%। শুধু তাই নয়, যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ রাখার কথা ছিল তার মেয়াদও বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।